কবে এক্সাম হবে সেই নিয়ে ধন্দে না থেকে প্র্যাকটিস কিন্তু জারি রাখতে হবে। আর প্র্যাকটিস তখনই সম্ভব হবে যখন আমাদের প্রিভিয়াস ইয়ার করাবো আমি। দেখো প্রিভিয়াস ইয়ার নিয়ে চলে এসছে 25/2/2025 শিফট 1 নিয়ে চলে এসেছি, অর্থাৎ এই তারিখে এই শিফটে যে পেপারটা দিয়েছিল সেই পেপারের রিজনিংটা আমি তোমাদের করাতে চলেছি। কেন কি প্রিভিয়াস ইয়ার করলেই আগামী বছর কি প্রশ্ন আসতে পারে একটা আইডিয়া পাওয়া যাবে। তাই আজকে সেশন শুরু করবার জন্য আগে একটা ছোট্ট ইনফরমেশন আমি তোমাদের জানিয়ে রাখি যে শুরু হয়ে গেছে আমাদের 0-2 Pro 6.0 সমস্ত কোর্স ইয়োর স্টাডি অ্যাপে। ইয়োর স্টাডি অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবে? প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। আর আমাদের এইখানে যে কোনো ব্যাচ পারচেস করবার জন্য তোমরা এই যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করতে পারো। আর আমাদের চলো দেখে নেওয়া যাক কি কি ব্যাচ লঞ্চ হয়েছে। 0-2 Pro ম্যাথ 6.0, 0-2 Pro ইংলিশ 6.0, 0-2 Pro জিকে জিএস জিএস 6.0, 0-2 Pro রিজনিং 6.0। এই রিজনিং এর দায়িত্ব হচ্ছে আমি পড়াবো। দেখো ম্যাথ ইংলিশ এই জিএ জিকে জিএর মধ্যে 10খানা সাবজেক্ট আছে। এরা এই জিনিসগুলো তোমরা ছোটবেলায় পড়েছো, কিন্তু রিজনিং সাবজেক্টটা কোনোদিনও পড়োনি। আর রিজনিং সবচাইতে গুরুত্বপূর্ণ, ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ। তার কারণ এখন এই মুহূর্তে ম্যাথ আর রিজনিং যে পুরো করে আসতে পারবে তার চাকরি অনেকটা, তার চাকরি পাওয়াতে সুবিধা পাওয়া যাবে। তাই রিজনিং কিভাবে পরীক্ষার সময় খুব দ্রুত করবে সঠিক অ্যাপ্রোচের সাহায্যে সেটাই আমি ব্যাচে শেখাই। আর সমস্ত কটা ব্যাচ মিলিয়ে আমাদের একটা নতুন ব্যাচ আছে কম্বো স্পেশাল। আমি পার্টিকুলার যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলতে পারি যে স্পেশাল নেওয়া ভালো কম্বো স্পেশাল। তার মেন কারণটা হচ্ছে এখনকার দিনে শুধুমাত্র ম্যাথ দিয়ে বা শুধুমাত্র রিজনিং দিয়ে বা শুধুমাত্র ইংলিশ দিয়ে আমি কিন্তু পাস করতে পারবো না, আমরা কিন্তু চাকরি পাবো না। কেন কি এখন কম্পিটিটিভ এক্সাম অনেক টাফ। তাই সেই টাফটা কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে। সেই কনসেপ্ট ক্লিয়ারের জন্যই সঠিক গাইডেন্স অনুসারেই কম্বো স্পেশাল করানো হয়েছে। এছাড়াও আছে আমাদের জেনারেল সায়েন্স 6.0, রেলওয়ে ফাউন্ডেশন 2026, এসএসসি ফাউন্ডেশন 2026 এবং পুলিশ ফাউন্ডেশন 2026। আর কোন ব্যাচ নেবে সেটা তোমাদের সুবিধার্থে মধ্যে তোমরা নিতে পারো। তাহলে চলো আজকে সেশনটা শুরু করা যাক। তাহলে দেখা যাক আমাদের আজকে সেশনের ফার্স্ট কোশ্চেন কি আছে। 127, 257, 407, 577, 767 এর পরবর্তী সংখ্যা কি হবে? কোশ্চেন থেকে তোমরা সবাই বুঝতে পেরে গেছো ইট ইজ এ নাম্বার সিরিজ থেকে দিয়েছে। তাহলে নাম্বার সিরিজ থেকে দিলে কি করতে হবে? ফার্স্ট আমরা ডিফারেন্স বার করি। 127 থেকে 257, 7 7 0, 2 আর 3 5, 1 আর 1 2, অর্থাৎ 130-এর গ্যাপ প্রথমে একটা। এটা দেখা যাক 7 কতলে 7 হয় 0, 5 0, 5 আর 10 0, 2 আর 1 3, 3 আর 1 4, 150। তারপরেরটা দেখি 0 170। তারপরেরটা দেখো 9 190। তার মানে আমরা প্যাটার্নটা কি পাচ্ছি? 130, 150, 170, 190, অর্থাৎ 20 20 20 করে বাড়ছে। তাহলে 190-এর সাথে যদি 20 যোগ করি তাহলে আমার আসে 210। তাহলে এই 67-র পরে আমি 210 দেব, অর্থাৎ 7 6 এর 1 7, 7 আর 2 9, 977। কোথায় অপশন আছে? অপশন এ হচ্ছে আমার 977 বা অপশন 1 হচ্ছে আমার 977। তাহলে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে দেখো কমপ্লিশন অফ ফিগার আছে, অর্থাৎ এই আমার এই যে চারটে ছবি দিয়েছে এই চারটে ছবির পর একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এই এ বি সি ডি অপশনের মধ্যে কোন ছবিটা হবে? আর এইগুলোকে বলা হয় কমপ্লিশন অফ ফিগার বা সিরিজ কমপ্লিশন নন ভার্বাল সিরিজ কমপ্লিশন। এইখানে দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 প্রত্যেক ক্ষেত্রেই চারটে আছে এবং অপশনগুলোর প্রত্যেক কটাতেই চারটে আছে। এবার আমি দেখবো হচ্ছে পজিশন দেখবো। পজিশন দেখো এরকম একটা ডায়মন্ড শেপের পজিশন হচ্ছে, এখানেও তাই ডায়মন্ড শেপ পজিশন, ডায়মন্ড শেপ প্রত্যেকটা অপশনে আমার ডায়মন্ড শেপ। তার মানে আমার কতগুলো সংখ্যা আছে, কতগুলো এরকম চিত্র আছে, ফিগার আছে এবং তাদের শেপ কিভাবে আছে সেই দুটোই আমার এক আছে। এরপরে কিভাবে দেখতে হবে যে প্রতিটা লেটার কিভাবে ঘুরছে। দেখো প্রথমে আমার এখানে ডি ছিল, পরবর্তী ছবিতে চলে গেল এই পজিশনে অর্থাৎ এইখানে, তার পরবর্তী ছবিতে এইখানে চলে এসছে, তারপরে ডি এখানে চলে এসছে। তার মানে 100% ডি এইভাবে ঘুরছে। তাহলে ডি পরবর্তী ছবিতে মাথায় থাকবে। আচ্ছা মাথায় ডি কোথায় কোথায় আছে? অপশান সি বাদ, কেন কি ডি নেই। অপশান ডি বাদ, কেন কি ডি নেই। তাহলে এই দুটোর মধ্যে একটা কিছু হবে। তাহলে এবারে দেখবো কোনটা। দেখো জি কে আমরা চেক করব না। কেন জি কে চেক করব না? কেন কি অপশন এ আর বি দুটোতেই সিমিলার জি দিয়েছে, জি কে চেক করব না। চলো দেখা যাক এই ত্রিভুজকে চেক করে দেখা যাক কি আসে। দেখো ত্রিভুজ এইখানে আছে, এই পজিশন থেকে গেল এই পজিশনে পরবর্তী ছবিতে, তারপরে আবার উপরে গেল, তারপরে তলায় গেল। মানে 100% ত্রিভুজটা নিচে হবে। আর এই দুটো ছবির মধ্যে ত্রিভুজ নিচে এইখানে আছে, তাই অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ হলো না।
এটা এইভাবেই তোমাদের কমপ্লিশন অফ সিরিজ করতে হয়, সিরিজ কমপ্লিশন, এবং এইগুলো সবই তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে। তাহলে দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন চলে এসছে আমাদের কোডিং ডিকোডিং। এনপিএলআই ইজ রিলেটেড টু ইজিসিজেড, অর্থাৎ এনপিএলআই কে ইজিসিজেড এর সাথে সম্পর্কিত আছে, একইভাবে টিভিআর ও কেএমআইএফ এর সাথে সম্পর্ক আছে। তাহলে চলো প্রথমে আমরা লিখবো হচ্ছে এনপিএলআই, তারপরে আমাকে এটা কি দিয়ে কোড করেছে, এটা কোড করেছে হচ্ছে আমার ই ই জি সি জেড। যখনই আমরা কোডিং ডিকোডিং পাই তখনই আমাদের প্রত্যেকের প্রেস ভ্যালুকে জানতে হবে। তাহলে আমরা জানি এন ইজিক্যালস টু 14, পি ইজিক্যালস টু 16, আর এল ইজিক্যালস টু 12, 9, 26, 3, 5 7, 5। এবার 14 থেকে যদি 5 কি করে আসবো স্যার, -9 করুন। 16 থেকে 7 কি করে আসবো, -9 করুন। 12 থেকে 3 কি করে আসবো, -9 করুন। 9 থেকে 26 কি করে আসবো, -9 করুন। স্যার বুঝতে পারলাম না 9 থেকে 26টা -9 কি করে হলো। আচ্ছা তোমরা বলো তো দেখি, 9 - 9 যদি করি তাহলে আমার কি আসে, 9 - 9 করলে 0 আসে। এইবার এ থেকে জেড পর্যন্ত আমাদের তো আর জানি, এ হচ্ছে 1 নম্বর, জেড হচ্ছে আমার 26 নম্বর। এবার এর বাঁদিকে, এই একের বাঁদিকে কি সংখ্যা আছে, নর্মাল নাম্বার সিরিজের কথা ভাবো, নর্মাল নাম্বার লেখা আছে, এর বাঁদিকে কি আছে, 0 আছে, মাইনাস আছে, -2, -3 এভাবে যায়, তাহলে লেখো 0। এবার এর আগে আবার তুমি যদি এই বাঁ পাশে তুমি যদি এ থেকে জেড পর্যন্ত লেখো, সেই জেডের মান 0 হচ্ছে, তাই 9 থেকে 9 বাদ দিলে যে 0 হয় সেই 0কে আবার জেড লেখা যায়। এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ক্যালকুলেশন, মানে কোডিং ডিকোডিং ক্যালকুলেশন। আর এটা শেখানো হয়েছে, তুমি প্লিজ প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্টে আমারই ভিডিও আছে কোডিং ডিকোডিং বলে, ওই ভিডিওতে তুমি দেখতে পাবে যে এই জিনিসগুলো আমি করে দিয়েছি। তাহলে আমার সিইএক্স তাহলে কি 3, 5, 1, 24, -9, -9, -9, -9। আচ্ছা 24 থেকে 9 বাদ দিলে 15 হয়, 1 থেকে 9 বাদ দিলে -8 হয়, 5 থেকে 9 বাদ দিলে -4 হয়, 3 থেকে 9 বাদ দিলে -6 হয়। স্যার -6, -4, -8 এই যে সংখ্যাগুলোতে আমরা প্লেস ভ্যালু বা পজিশন ভ্যালু মানে কি, কততম লেটারে আছে। আচ্ছা তুমি বলো তো দেখি, কেউ কি বলতে পারবে -6 নম্বর লেটার কে আছে, 15 নম্বর লেটার তো আমি ও আছে সেটা আমি জানি, -8 নম্বর লেটার কি আছে, -9 নম্বর লেটার কি আছে, এটা তো বলা সম্ভব নয়। এই যে মাইনাসে যখন আমার ক্যালকুলেশন করে চলে এলো, এটাকে আমাকে 1 থেকে 26-এর মধ্যে আনতে হবে। কেন, কেন কি আমাদের প্লেস ভ্যালু হচ্ছে 1 থেকে 26-এর মধ্যে, এ 1 নম্বর, বি 2 নম্বর, এইভাবে 1 থেকে 26-এর মধ্যে। তাহলে আমি 100% শিওর এখানে আমি কি করব, +26, +26, +26। তাহলে 26 থেকে 8 যদি বাদ দিই তাহলে কত হয়, 18। 26 থেকে 4 যদি বাদ দিই তাহলে 22। 26 থেকে 6 যদি বাদ দিই তাহলে 20। তাহলে কত আসে, TVRO, অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 4 হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি, এই যে কোশ্চেন আমাদের বলে দিয়েছে CDGHIKL আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার অফ দ্য টেবিল। একটি কেন্দ্রের দিকে মুখ করে কে কে বসে আছে, CDGHIKL একটি গোল টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তবে একই ক্রমে নয়, শুধুমাত্র 3জন ব্যক্তি আই এবং এল এর দিকে মুখ করে বসে, আই এবং এল এর মাঝখানে বসে আছে। সেটা কখন, যেটা আই এর বাম দিক থেকে কাউন্ট করলে, আই এর বাম দিক থেকে কাউন্ট করলে আই এবং এল এর মধ্যে 3জন বসে আছে। তাহলে ফার্স্টে আমাকে কি করতে হবে, সিস্টেম করতে হবে। তো কজন ব্যক্তি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 7জন ব্যক্তির সিস্টেম আঁকো। এটা হয়ে গেল 4জন ব্যক্তি, এটা হয়ে গেল আমার 6জন ব্যক্তি, এটা হয়ে গেল 7জন ব্যক্তি। এরা কোন দিকে মুখ করে বসে আছে, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে কেন্দ্রের দিকে মুখ করে বসাও। এবার এইখানে তুমি আমার একটা চাপালাম, অর্থাৎ সেন্টারের দিকে। এবার যেটা উত্তরমুখী তার পাশে ডট দেবো। স্যার ডট দেওয়ার মানে কি, এদিকে যাওয়া মানে ডট, উল্টো দিকে যাওয়া মানে বাম দিক, এদিকে যাওয়া মানে হচ্ছে আমার ডান দিক, উল্টো দিকে যাওয়া মানে হচ্ছে আমার বাম দিক। তাহলে প্রত্যেকের এ পাশে আমার ডট বসাচ্ছি, কেন কি ডটের দিক মানে হচ্ছে আমার ডান দিক। এবার বলে দিয়েছে আই এবং এল এর মাঝখানে 3জন বসে আছে। অনলি 3 পিপল সিট বিটুইন আই অ্যান্ড এল। আই এবং এল এর মাঝখানে 6জন বসে আছে, 3জন বসে আছে যখন আই এর বাম দিক থেকে হচ্ছে। তাহলে এইখানে যদি আমি আই বসাই, আই এর ডান দিক হচ্ছে ডটের দিক, ডটের দিকে যাব না। আই এর বাম দিকে 3জন কাউন্ট করব, 1, 2, 3। তাহলে আই এবং এল এর মাঝখানে বাম দিক থেকে কাউন্ট করলে 3জন আছে, কেন কি বলেই দিয়েছে আই এর বাম দিক থেকে গণনা করলে আই ও এল এর মধ্যে 3জন বসে আছে, আই ও এল এর মধ্যে 3জন বসে আছে।
ঠিক আছে, শুধুমাত্র তিনজন বসে আছে। কে এর ডান দিক থেকে গণনা করলে কে ও এইচ এর মধ্যে শুধুমাত্র তিনজন বসে আছে, সি বসে আছে কে এর ঠিক ডান দিকে। এইবার একটা কথা বলবো, আপনি প্রথমে এইচে আমি আই এবং এল বসিয়ে দিলাম, খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম, কিন্তু তার পরবর্তীকালে বসাতে গেলে একটু প্রবলেম হবে। কেন? তার কারণ সি আর এইচ বলেছে, সি আর কে বলে দিয়েছে, ঠিক আছে। তাই যে ব্যক্তিটা সব থেকে বেশিবার উচ্চারিত হয় আমাদের ইয়েতে সিটিং অ্যারেঞ্জমেন্টে, সেইটাই আমাকে সবাইকে ফার্স্টে বসাতে হয়। তাহলে কে এখানে বসেছে, কে এখানে বসেছে, আবার কে এখানে বসেছে, তাহলে তিন জায়গায় মোটামুটি আমি কে পাচ্ছি। তাহলে সবার ফার্স্টে আই আর এল না বসিয়ে সেকেন্ড লাইনটা আমি বসাবো, তার কারণ কে কে আমি পেয়ে গেছি, যেটা সব থেকে বেশিবার আসবে যে ব্যক্তিটা, সেই ব্যক্তিকে সবার বসার আগে চেষ্টা করবে, তাহলে অনেক সুবিধা পাবে। এবার কি বলে দিয়েছে, অনলি 3 পিপল সিট বিটুইন কে অ্যান্ড এইচ হোয়েন কাউন্টেড রাইট অফ এইচ। তাহলে এইচ এবং কে এর মধ্যে তিনজন পিপল বসে আছে, তাহলে এইচ কে এখানে যদি বসাই, এইচ এর ডান দিকে 1 2 3, এইচ এবং কে এর মাঝখানে তিনজন পিপল বসে আছে। এইবার পরবর্তী লাইনে বলে দিয়েছে এইচ সি সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ কে, কে এর ইমিডিয়েট রাইটে সি বসে আছে, কে এর ইমিডিয়েট রাইটে সি বসে আছে। এবার বলে দিয়েছে জি ইজ ইমিডিয়েট নেইবারহুড অফ এইচ অ্যাজ ওয়েল অ্যাজ এল, জি হচ্ছে এমন একটা জায়গায় আছে যে তো যে যে তোমার আর এইচ এরও নেইবারহুড এবং এল এরও নেইবারহুড। আচ্ছা, জি হচ্ছে এমন একটা জায়গায় আছে যে এইচ এরও নেইবারহুড, এইচ এরও প্রতিবেশী এবং এল এরও প্রতিবেশী। এবার এল আর কে, এল আর আই বসাও, অনেক ইজিলি বেরিয়ে যাবে। দেখো, অনলি 3 পিপল সিটস বিটুইন আই অ্যান্ড এল হোয়েন কাউন্টেড ফ্রম লেফট অফ আই। আচ্ছা, আই এবং এল এর মাঝখানে তিনজন পিপল বসে আছে, তাহলে আইটা এখানেই বসবে। আই এবং এল এর মাঝখানে তিনজন পিপল বসে আছে, যখন আই এর লেফট থেকে তাকাউন, আই এর লেফট দিক থেকে মানে যেদিকে ডট নেই সেদিকে 1 2 3, আই এর লেফট দিক থেকে এল। তাহলে কে বাকি রইলো? বাকি রইলো হচ্ছে ডি, তাহলে ফাঁকা জায়গায় ডি বসালো। এবার বলে দিয়েছে হু সিটস থার্ড টু দ্য রাইট অফ ডি, ডি এর ডান পাশে তৃতীয় স্থানে কে বসে আছে, এটা ষষ্ঠ হবে না, এখানে আসবে হচ্ছে 3 নম্বর স্থানে কে আছে, তৃতীয় স্থানে কে আছে। বাংলা একটু ভুল আছে, এটা ষষ্ঠ না হয় এটা তৃতীয় স্থানে হয়। আচ্ছা, ডি এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে 1 2 3, তাহলে কে আছে, আই আছে, অপশন 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ডিএন ডান পাশে, এটা ষষ্ঠ স্থানে লেখা আছে, এটা তৃতীয় স্থানে হবে, কারণ কি ইংরেজিতে থার্ড আছে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আছে আমাদের হচ্ছে সিলগস। কি বলে দিয়েছে, সাম পয়সা রুপি, কিছু পয়সা আছে সেইগুলো হচ্ছে আমার রুপি, কিছু রুপি আছে, অল রুপি ইজ মানি, সমস্ত রুপি হচ্ছে আমার মানি। নো মানি ইজ ওয়াটার, কোনো মানি ওয়াটার নয়, ঠিক আছে। বলে দিয়েছে কনক্লুশনে সাম রুপি ইজ ওয়াটার, রুপির কিছু অংশ ওয়াটারের মধ্যে আসবে। আচ্ছা আমাকে বলো, মানি তো রুপিটা পুরোপুরি মানির ভেতরে আছে, রুপিটা পুরোপুরি মানির ভেতরে আছে, আর মানি কোনোদিনও ওয়াটার হবে না, তাহলে রুপিটা কি করে ওয়াটার হবে? 100% ফলস। তারপরে লিখে দিয়েছে সাম মানি ইজ ওয়াটার। আচ্ছা, মানিটা কোনোদিনও ওয়াটার হবে না, মানিটা কোনোদিনও ওয়াটার হবে না, তাহলে কি করে বলছে সাম মানি ইজ ওয়াটার? 100% ফলস। তার মানে অ্যান্সার কি হবে? নাইদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2 ফলোজ। অপশন 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে, বলে দিয়েছি একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে 2590 কে ফ্যাক্ট হিসাবে লিখছে, 2590 ইজ কোডেড অ্যাজ ফ্যাক্ট অ্যান্ড 0129 ইজ কোডেড অ্যাজ এফআইটিসি। তাহলে আমার ওয়ান কে কি হিসাবে বলা হচ্ছে, ওয়ান কে কোন লিটার দিয়ে মানে বোঝানো হয়েছে, যে তাহলে ফ্যাক্টকে বলা হয়েছে, সরি 2590 কে বলা হয়েছে ফ্যাক্ট, 2590 কে বলা হয়েছে ফ্যাক্ট, 0129 কে বলা হয়েছে এফআইটিসি। তাহলে আমাকে একটা জিনিস দেখো তো, এখানেও 2 আছে, এখানেও 9 আছে, এখানেও 0 আছে, এখানেও 2 আছে, এখানেও 9 আছে, 0 আছে। এবার এফ এখানেও আছে, সি এখানেও আছে, টি এখানেও আছে, এফ এখানেও আছে, সি এখানে আছে, টি এখানে আছে। এই 0121 এর ক্ষেত্রে এফআই এই আইটা নতুন, এই 2590 এর ক্ষেত্রে এটা নতুন আলাদা। তাহলে এখানে কাকে পাইনি? 5। তাহলে 5 কে আমার কে বলছে? এ দিয়ে চিহ্নিত করছে, আর আই কে আমার কি দিয়ে চিহ্নিত করছে? 1 দিয়ে চিহ্নিত করছে। তাহলে অ্যান্সার কি হবে? অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এসওএমআর কে কেজি ইজি এর সাথে তুলনা করা হয়েছে, একইভাবে এমআইজিএল কে ইএওয়াইডি এর সাথে সম্পর্কিত। তাহলে একই
একই যুক্তি অনুসারে ওকিন OKIN কিভাবে সম্পর্কিত। তাহলে এইটা তোমাদের বাড়ির টাস্ক থাক, কেন কি একই রকম ভাবে করতে হবে কোডিং ডিকোডিং। SOMR লিখবে, SOMR কে কি লিখেছে KGEJ, SOMR কে KGEJ লিখতে হবে। তাহলে S মানে 19, এটা 11, ও হচ্ছে 15, এটা 7, এখানে 13, এটা 5, এটা 18, এটা 10। তাহলে দেখো 19 থেকে 11 কত হচ্ছে -8, 15 থেকে 7 কত হচ্ছে -8, 13 থেকে 5 কত হচ্ছে -8, 18 থেকে 10 কত হচ্ছে -8। আমি প্যাটার্নটা বার করে দিলাম। এইবার ওকিন থেকে তুমি -8 -8 করে কোন অপশনটা হবে 1 2 3 4 এর মধ্যে সেই অপশনটা তোমরা লিখবে। তাহলে আশা করছি তোমরা এটা পারবে। এটা থাকলো হচ্ছে আমাদের হোম টাস্ক। চলো এরপরে তোলার পরের কোশ্চেন কি দেওয়া আছে, বলে দিয়েছে বেসড অন দ্য ইংলিশ আলফাবেটিক্যাল অর্ডার। আমাদের যে ইংলিশ আলফাবেটিক্যাল অর্ডার আছে বা ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে আছে, এই 4টে অপশন আমাকে দিয়েছে। 4টে অক্ষরগুচ্ছের মধ্যে 3টে অক্ষরগুচ্ছ একটা নির্দিষ্ট উপায় আছে, অর্থাৎ এই 4টের মধ্যে যে কোনো 3টে একটা সিমিলার প্যাটার্নে অংশগ্রহণ করবে, আর একটা থাকবে অন্য প্যাটার্নে। যেটা আলাদা সেটাই আমাকে চুজ করতে হবে, যেটা আলাদা সেটাই আমাকে চুজ করতে হবে। কেন কি বলে দিয়েছে কোন অক্ষর গুচ্ছটি সেই দলের অন্তর্ভুক্ত নয়, যেটা আলাদা সেটা। তাহলে প্রত্যেকে যেখানেই লেটার পাবো সেখানেই আমাদের প্লেস ভ্যালু বসাতে হবে। তাহলে N ফর 14, K ফর 11, I ফর 9, A ফর 1, X ফর 24, V ফর 22, V ফর 22, S ফর 19, Q ফর 17, C ফর 3, A ফর 1, X ফর 24। আচ্ছা 14 থেকে যদি আমি 11 মাইনাস করি তাহলে -3, 11 থেকে যদি 2 9 মাইনাস করি তাহলে -2, অর্থাৎ 14 থেকে -3 করলে 11 পাওয়া যায়, 11 থেকে -2 করলে 9 পাওয়া যায়। 22 থেকে 19 করলে যদি আমি -3 পাই, 19 থেকে 17 -2, 3 থেকে 1 যদি করি তাহলে -2, 1 থেকে করলে মাইনাস কত হবে, 1 হচ্ছে 27 -3। দেখো এই দুটোর ক্ষেত্রে একটা আমি সিমিলার প্যাটার্ন পেয়ে গেলাম, দুটো সিমিলার প্যাটার্ন পেয়ে গেলাম। 3টে দেখো এইটা পুরোপুরি আলাদা। 3 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে -2 হয়। অপশন 4 হচ্ছে আমার আলাদা। স্যার এই প্যাটার্নটা তো বার করলেন না। দেখো 1 থেকে যদি আমি -3 বার করি তাহলে 24 আসে, 24 থেকে -2 করলে 22 আসে। 1 থেকে -3 করলে কিভাবে 24 আসছে? একটাকে আমি 27 ধরে নিচ্ছি। কেন ধরছি? এইগুলো কোডিং ডিকোডিং চ্যাপ্টার বলে একটা পড়ানো আছে, সেইখানে করবে। কারণ কি এইখানে যদি বোঝাতে যাই তাহলে আমার বাকি কোশ্চেনগুলো হবে না, কেন কি এটা প্র্যাকটিস সেট চলছে। তাহলে অপশন 3 হয়ে গেল। এইবারে বলে দিয়েছি মিরর ইমেজ। দেখো মিরর ইমেজ কি, এইটা হচ্ছে এমএন আমার দর্পণ আছে, এই এমএন দর্পণটা এটা এদিকে আসবে, অর্থাৎ মিরর ইমেজ দর্পণের প্রতিচ্ছবি। যখনই আমরা একটা কথা বলি তাহলে বাঁ দিকেরটা বাঁ দিকে, ডান দিকেরটা ডান দিকে, এবং সব থেকে একটা ভালো কথা যে কাছেরটা কাছে থাকবে, দূরেরটা দূরে থাকবে। তাহলে এই যে লাইনটা আছে, এই বড় লাইনটা এ পাশে এরকম ভাবে যাবে। আচ্ছা বড় লাইনটা এই কোণ থেকে এই কোণ, তাহলে দেখো বড় লাইন এ পাশে আছে, এ পাশে কোনো লাইন নেই, এখানেও কোনো রকম লাইন নেই, এখানেও কোনো রকম লাইন নেই। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেন কি এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা এরকম ভাবে যাবে, এই বড় লাইন এই কোণ থেকে ওই কর্নারে, এবং একমাত্র অপশন এতেই সেটা দিয়েছে, অপশন বি দেয়নি, অপশন সি দেয়নি, অপশন ডি দেয়নি। চলো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন আছে এ বি সি সি ডি ই ই এফ জি জি এইচ আই, এর পরবর্তী জিজ্ঞাসা চিহ্ন কি বসবে? তারপরে বসবে কে এল এম। দেখো এ বি সি, এখানে আর নাম্বারিং করার আশা করি দরকার পড়বে না। এ বি সি সি ডি ই ই এফ জি জি এইচ আই, আগেরটাকে নিয়ে পরেরটা হচ্ছে, তার মানে এখানে নেব আই, তারপরে নেব জে, তারপরে নেব কে, তাই না? আই জে কে কোথায় আছে? আই জে কে আছে অপশন 1-এ, ইট ইজ দ্য রাইট অ্যান্সার। এই সমস্ত ক্ষেত্রে কারণ নাম্বারিং করতে হবে না। যখন আমি বুঝতেই পারছি যে কি প্যাটার্ন দিয়েছে, এ বি সি, এই সিটাকে নিয়ে সি ডি ই, এই পরেরটাকে নিয়ে ই এফ জি, এর পরেরটাকে নিয়ে জি এইচ আই, তারপরটা কি নিয়ে হবে? আই জে কি হবে? দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। দেখো আমাদের নেক্সট কোশ্চেন এসেছে ব্লাড রিলেশন থেকে। ইকুয়েশন একটা দিয়েছে, এইখানে আমার চিহ্নগুলো দিয়েছে। কি বলে দিয়েছে? এ ইজ দ্য সিস্টার অফ বি। তাহলে এফ ভাগ জি, এফ হলো জি এর সিস্টার, এফ হলো জি এর সিস্টার। আচ্ছা এফ যদি সিস্টার হয় মাঝখানে মাইনাস হবে উপরে। জি প্লাস এইচ, জি প্লাস এইচ হলো জি ইজ দ্য সন অফ এইচ। তাহলে জিটা কার? জিটা হচ্ছে কার সন? এইচ এর সন। আচ্ছা এইচ এর যদি জি সন হয় তাহলে এইচ এর মেয়ে এফ হবে।
এইচ মাইনাস আই। এখন এ মাইনাস বি হচ্ছে এ ইজ দ্য ওয়াইফ অফ বি, এ হলো বি এর স্ত্রী, তাহলে এইচ ইজ দ্য ওয়াইফ অফ আই, এইচ ইজ দ্য ওয়াইফ অফ আই, তাহলে আই 100% পুরুষ হবে। তারপরে গুণ মানে হচ্ছে এ ইজ দ্য ব্রাদার অফ বি, আই হলো জে এর ভাই, আই হলো জে এর ভাই। এবার বলে দিয়েছে হাউ ইজ আই রিলেটেড টু এফ, তার মানে আইটা এফ এর কে হয়, আইটা এফ এর কে হয়। দেখো আইটা এফ এর কে হয়, বুঝতেই পারছো এই জিনিস। তাহলে আইটা এফ এর কে হয়, এফ এর বাবা হবে, পাতি কথা এফ এর বাবা হবে। কেন কি এইচ এর একটা ছেলে বলে দিয়েছে, এই লোকটা আর এইটা তারা সিবলিংস মানে ভাই বোন, তার মানে অবশ্যই এইচ আর আই এর ছেলে মেয়ে হবে। তাহলে এফটা কি হবে, আই এর বাবা হবে, সরি আইটা কে হবে, এফ এর বাবা হবে, আইটা হবে এফ এর বাবা। জাস্ট একটাই কথা, আই কিভাবে এফ এর সাথে সম্পর্কিত, আইটা হচ্ছে এফ এর বাবা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলে দিয়েছে এটাকে বলা হয় কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। এইখানে একটা গ্যাপ যাবে, এইখানে একটা গ্যাপ থাকবে, কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। কি বলে দিয়েছে ই আই এম জে, আগে একটা গ্যাপ আছে, ই আই এম জে, ই আই এম জে, কে ও এল আই, কিউ এন কে ও, পি এম কিউ করো। তাহলে দেখো যখনই এরকম দেবে কতগুলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে উইথ কতগুলো লেটার আছে সেগুলোকে দেখতে হবে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা আছে। আচ্ছা 20টা থাকা মানে আমরা কিসে কিসে ভাগ করি, 4 ও 5-এ ভাগ করি। 20টা থাকা মানে আমরা কিসে কিসে ভাগ করি, 4 ও 5-এ ভাগ করি। তাহলে দেখো, তাহলে সবার প্রথমে 5 দিয়ে করা যাক, 1 2 3 4 5 একটা, 1 2 3 4 5 একটা, 1 2 3 4 5 এইটা এই। এইবার আমার কি আছে, দেখো কিছুই আমার মিলছে না, কিছুতেই আমি কিছু মেলাতে পারছি না। যখনই মেলাতে পারবো না না, তখন প্রত্যেক কটা আমার প্লেস ভ্যালুগুলো বসিয়ে দাও, যেখানেই আছে প্লেস ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে এখানে 5 9 13 10 11 15 12 9 17 14 11 15 16 13 17। এবার প্যাটার্নগুলো দেখা যাক। প্রথম যে প্যাটার্নটা আছে 5 থেকে 9 +4, তারপরে আছে 9 আর 4-এ +4, তারপরে আছে 13 -3 -3। এবার এদিকে দেখো একটা গ্যাপ আছে, এপাশেও একটা গ্যাপ আছে, এইখানে একটা গ্যাপ, 11 +4 +4, 15 -3 -3, 12 থেকে 9 -3, ঠিক আছে, 17 থেকে 14 -3, 14 থেকে 11 -3, 11 থেকে 15 +4, তারপরে দেখো 16 থেকে 13 -3, 13 থেকে 17 +4। তার মানে প্রত্যেক কটা লিখলাম। তার মানে আমাদের প্যাটার্নের মধ্যে কি কি থাকতে পারে, একটা হচ্ছে +4 আছে, একটা হচ্ছে -3 আছে। সেই অনুযায়ী আমি এবার বসবো। দেখো অপশানে এখানে দুটো অপশান আছে, একটা এফ দিয়ে স্টার্ট আছে, একটা এইচ দিয়ে স্টার্ট আছে। যদি আমি ফার্স্টে আমি এফ বসাই, তার মানে এফ মানে 6। আচ্ছা এফ যদি এখানে বসাই 6 থেকে 5 -1 হয়ে যাচ্ছে, তার মানে আমার প্যাটার্নের বাইরে। কেন কি আমার প্যাটার্ন আছে -4 আর -3 দিয়ে, তাহলে এইটা যদি আমি 6 বসাই তাহলে এখানে 6 থেকে 5 করলে -1 হয়ে যাচ্ছে, তাহলে প্রবলেমেটিক ক্রিয়েট করছে, তার মানে এফটা আমার বসবে না, 100% শিওর এইচ বসবে। তাহলে এইচ দেখো 8 বসলে 8 থেকে 5 -3 এবং আমার প্যাটার্নের মধ্যে আসছে। তাহলে এইচ এর পরে দুটো জিনিস আছে, একটা আই দিয়ে আছে, একটা জে দিয়ে আছে। এবার যদি আমি আই বসাই, এখানে আই মানে হচ্ছে 9, 10 থেকে 9 এখানেও একটা -1 আসছে, তাই আইটা হবে না, তাহলে অ্যান্সার হবে 100% জি। দেখো 10 থেকে 7 গেলে আমার 3 আসছে, -3 ইজ দ্য প্যাটার্ন। এইভাবে আমাকে বসিয়ে বসিয়ে চেক করতে হবে অপশনগুলোকে। যদি আমার যদি কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজে নর্মালি ভাবে না মেলে, তাহলে আমাকে এগুলোকে বসিয়ে 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 চেকিং করতে হবে। ক্লিয়ার? চলো চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো এটাকে বলা হয় পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং। এখানে একটা বড় এই সাইডে একটা পেপার দিয়েছে, এই পেপারটাকে ফার্স্টে ফোল্ড করেছে, অর্থাৎ এরকম পজিশনে চলে এলো, তারপরে আবার ফোল্ড করা হয়েছে, তারপরে মাঝখানে এরকম একটা কাটিং করা হয়েছে। এবার তাহলে এই কাটিংটা যদি পুরোপুরি খোলো তাহলে কি হিসাবে দেখাবে। তাহলে সবার ফার্স্টে যদি আমি এটা খুলি, দেখো এই জিনিসটা না, এইখান থেকে এই কাটটা মেরেছে, এই কাটটা যদি আমি খুলি তাহলে এরকম একটা কাট যাবে। আবার যদি ওপরে
একটা খুলি তাহলে এরকম একটা কার্ড যাবে। এই ডায়মন্ড শেপটা কোথায় আছে? এই ডায়মন্ড শেপটা অপশন এ ছাড়া কোথাও নেই। আর বাকি যে পোর্শনটা আছে, বাকি পোর্শনটা তো পুরোপুরি পেপার থেকে উঠে যাবে, কেন কি কাটিংটা জাস্ট এইটুকু মেরেছে। অর্থাৎ এই যে পেপারটা ছিল, এই টোটাল পেপারে এই যে পেপারটা এই পর্যন্ত দাঁড়িয়েছে, এই ভাঁজ করবার পরে পেপারটা তো এটা দাঁড়াবে, তারপরে জাস্ট ওপরের মাথাটুকু কেটে দিয়েছে। আচ্ছা, মাথা দুটুকু কেটে দিলে বাকি পেপারটা থাকবে শুধুমাত্র তো এরকম একটা ডায়মন্ড শেপ থাকবে, অর্থাৎ এই জায়গাটা ফাঁকা থাকবে, তাই না? তাই অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। বলে দিয়েছে 28, 52, 82, 118, 160 এর পরবর্তী সংখ্যাটা কি হবে? এটাকে 100% শিওর, এটা হচ্ছে নাম্বার সিরিজ। কি করব আমরা? আমরা বিয়োগ করব। 8 আর 4 12, 2 এর 1 3, 3 আর 2 5 24, 2 2 0, 5 আর 3 8 30, 2 6 18, 8 আর 3 11 36, 8 কত হলে শূন্য হয়? 8 আর 2 8 আর 2 10, 11 12, 12 আর 4 16। তার মানে আমরা দেখতে পাচ্ছি 24 আছে, 30 আছে, 36 আছে, 42, 6 6 6 এর গ্যাপ। তাহলে 42 এর পরে 6 দিলে আমার হবে এখানে 48, 160 প্লাস 48 এখানে 8, 6 আর 4 10, 1 1 2, 208 হচ্ছে আমার রাইট অ্যান্সার। কোথায় আছে? অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো এবারে নেক্সট কোশ্চেন কি আছে। আবারও দিয়েছে পেপার কাটিং অ্যান্ড এটা একটা ছবি দিয়েছে, ফোল্ড ফোল্ড এই কাটিং করা হয়েছে। তাহলে এটাকে যদি ওপেন করা হয় তাহলে এই সিস্টেমটার পুরোপুরি মিরর ইমেজ যাবে, এই কাটিংটার পুরোপুরি মিরর ইমেজ যাবে। প্রথমত এই যে চিহ্নটা আছে, এই যে সার্কেলটা আছে, সার্কেলটা এর দিকে যদি যায় এরকম গোল হবে সার্কেলটা। তাহলে এই জিনিসটা কোথায় আছে? এই জিনিসটা কোথায় আছে? এই যে এই জিনিসটা না এরকম টাইপের জিনিস হবে। তাহলে হ্যাঁ, মিল পাওয়া যাচ্ছে। এইটা মিল পাওয়া যাচ্ছে না, অপশন সি কেটে গেল। এইটা পাশে নেই, কেটে গেল। এবার দেখো এটাও মিল পাওয়া যাচ্ছে না, কেন কি এটা যদি উপরে থাকে এটাও তো উপরে থাকবে, এটা তো হঠাৎ করে নিচে চলে আসতে পারে না। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। এইভাবে আমাকে অপশন টেস্ট করতে হবে, এইভাবে আমাকে অপশন টেস্ট করতে হবে। আর একবার দেখো কি বলে দিয়েছে। এইটা আছে, এখান থেকে আমি খুললাম, এটা থেকে আমি খুললাম, খোলবার পরে তুমি দেখছি এই যে সাইনটা আছে, উপরে যে সাইনটা আছে, এইটার পুরোপুরি মিরর ইমেজ হবে। মিরর ইমেজ হলে কিরকম দেখতে হবে? এরকম একটা সাইন দেখতে হবে। আচ্ছা, এই জিনিসটা কোথায় আছে? এই এরকম যে সাইনটা কোথায় আছে? এইখানে নেই, কেন কিন্তু উল্টে গিয়ে ঘুরে গেছে। এখানে তো পুরোপুরি ফাঁকাই আছে, এটা তো কোনোদিনই হবে না। এটাও দেখো একই রকমভাবে উল্টে গেছে। চলো, একটা 6 জন ব্যক্তি CDEXXZY একটা বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে আসে। কজন ব্যক্তি? কোশ্চেন পড়ার আগেই আমাকে সিস্টেম তৈরি করতে হবে। এটা হচ্ছে আমাদের সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দিয়েছে। 6 জন ব্যক্তির সিস্টেমটা তৈরি করো। তাহলে ফার্স্ট আমার এই 6 জন ব্যক্তির আমার সিস্টেম তৈরি করে গেল। তারা কোন দিকে মুখ করে বসে আছে? কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এই হচ্ছে আমার কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ডট 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 ডট, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এবার বলে দিয়েছে ডি এর বাম দিক থেকে গণনা করলে এক্স এবং ডি এর মধ্যে কেবলমাত্র একজন বসে আছে। প্রথমেই বসাবো না, যে সব থেকে বেশিবার উচ্চারিত হয়েছে, যে লোকটা, যে ভদ্রলোকটা, তাকে আমি বসানোর চেষ্টা করব। দেখো এখানে কি বলে দিয়েছে, ডি এর বাম দিক থেকে গণনা করলে এক্স এবং ডি এর মধ্যে কেবল একজন বসে আছে। তার মানে ডি লোকটা, এক্স লোকটা একবার উচ্চারিত হলো। জেড সি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছেন, জেডটা সি এর বাম দিক থেকে বেশি বসে আছে। জেড হলো ই এবং ডি এর নিকটতম প্রতিবেশী। ওয়াই এর ডান দিক থেকে গণনা করলে ওয়াই এবং জেড এর কি হবে? তাহলে মানে ডি লোকটাকে আমরা বসাতে পারি। তাহলে সবার ফার্স্টে আমরা জেড সি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। জেড সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ সি। সি এর সেকেন্ড লেফটে, ফার্স্ট লেফট, সেকেন্ড লেফটে আমার কে বসে আছে? জেড বসে আছে। ঠিক আছে, এবার বলে দিয়েছে কি, জেড হচ্ছে ইমিডিয়েট নেইবারহুড অফ ই অ্যান্ড ডি। তাহলে জেডটা কি? ই এবং ডি এর ইমিডিয়েট নেইবারহুড। এবার বলে দিয়েছে অনলি 1% সিটস বিটুইন এক্স অ্যান্ড ডি হোয়েন কাউন্টেড দ্য লেফট অফ ডি। ডি এর লেফট থেকে কাউন্ট করলে এক্স এবং ডি এর মাঝখানে একজন লোক বসে আছে। তাহলে ডি এর লেফট থেকে কাউন্ট করলে এক্স এবং ডি এর মধ্যে একজন, তাহলে ডি এর লেফট থেকে কাউন্ট করলে এক্স এবং ডি এর মধ্যে একজন লোক বসে আছে। এবার সেই লোকটাই হচ্ছে আমার, দেখো সি বসে গেছে, ডি বসে গেছে, ই বসে গেছে, এক্স বসে গেছে, জেড বসে গেছে, সেই লোকটাই হচ্ছে ওয়াই।
এবার বলে দিয়েছে কতজন পিপল, হাউ মেনি পিপল সিটস বিটুইন ওয়াই অ্যান্ড জে হোয়েন কাউন্টেড ফ্রম রাইট অফ ওয়াই। ওয়াই এর ডান দিক থেকে গণনা করলে, ওয়াই এবং জেড এর মধ্যে কতজন বসে আছে। ওয়াই এর ডান দিক থেকে গণনা করলে মানে এদিকে ওয়াই এবং জেড এর মধ্যে মাত্র ডি বসে আছে, তার মানে অপশন 2 একজন বসে আছে, মাত্র ডি মানে অপশন 2 একজন বসে আছে। চলো এবার দিয়ে দিয়েছে গাড়ি ঘোড়া চকলেট, এটা কি হবে? দেখো গাড়ি ঘোড়া চকলেট পুরোপুরি তিনটে আলাদা জিনিস। গাড়ির সাথে ঘোড়ার কোনো সম্পর্ক নেই, ঘোড়ার সাথে চকলেটের কোনো সম্পর্ক নেই। এবার তুমি বলতে পারবে যে স্যার গাড়ির সাথে তো ঘোড়ার সম্পর্ক আছে, ঘোড়ার গাড়ি হয়, ঘোড়ার গাড়িও তো বলতে পারো, কিন্তু এটাতে ঘোড়ার গাড়ির কথাটা বলেনি, এখানে গাড়ি কথাটা বলেছে। ঘোড়া পুরো আলাদা জিনিস, ঘোড়া মানে শুধুমাত্র ঘোড়া, গাড়ি মানে শুধুমাত্র আলাদা জিনিস, চকলেট আলাদা জিনিস। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। দেখো আই, ইফ আই স্ট্যান্ডস ফর প্লাস, জেড স্ট্যান্ডস ফর গুণ, কে স্ট্যান্ডস ফর ভাগ, এল স্ট্যান্ডস ফর মাইনাস, তাহলে আমার যে ইকুয়েশনটা দিয়েছে এই ইকুয়েশনের স্থানে কি বসবে? তাহলে যেখানে আমার এল আই আছে সেখানে আমি প্লাস দেব, যেখানে জে আছে সেখানে গুণ দেব, যেখানে কে আছে সেখানে ভাগ দেব, এইটা ভাগ চিহ্ন, আর যেখানে এল আছে সেখানে মাইনাস দেব, এটা যোগ চিহ্ন। তাহলে 59 এল মানে কত? এল মানে বিয়োগ, বিয়োগ 38, জে, জে মানে কত? জে মানে গুণ, গুণ 4, গুণ 4, আই, আই মানে কত? প্লাস ব্র্যাকেটে 12, আই মানে আবার প্লাস 8 ব্র্যাকেট ক্লোজ, কে মানে হচ্ছে ভাগ, ভাগ 2, আই, আই মানে আবার প্লাস 42, এল মানে হচ্ছে আমার মাইনাস, মাইনাস 26। এবার এটা ইকুয়েশন কমপ্লিট করতে হবে, এটা আমার ইকুয়েশন কমপ্লিট করতে হবে। তাহলে দেখো 59 থেকে 38 যদি বাদ দিই, 18 কে 9, 3 আর 2 5, 21, গুণ 4 রেখে দেব, প্লাস ব্র্যাকেটের কাজ 12 প্লাস 8 20, 20 ভাগ 2 প্লাস 42 মাইনাস 26। তাহলে 4 কে 4, 4 দুগুণে 8 84, প্লাস 20 থেকে 2 যদি ভাগ দিই তাহলে 10 প্লাস 42 মাইনাস 26। এবার সব কটাকে যোগ করব, 4 আর 2 6, 4 আর 5, 8 আর 5 13, 136 মাইনাস 26, তাহলে 0, 2 আর 3, 110, অপশান 3 হচ্ছে 110। কিছুই করিনি, যা যেটা বলেছে আই মানে প্লাস, জে মানে গুণ, কে মানে ভাগ, এল মানে মাইনাস, এইগুলো আমি পরপর যে তলায় যে ইকুয়েশনটা দিয়েছে সেই ইকুয়েশনটা পরপর বসিয়ে দিলাম, তারপরে বদমাস রুল ফলো করলে আমরা করলাম, বদমাস রুল ফলো করে আমরা করলাম। নেক্সট কোশ্চেন কি আছে একটু দেখা যাক। বলে দিচ্ছি এক্সাইটেড শব্দটির প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণমালার সাজানো অনুসারে সাজানো হলো। এইভাবে গঠিত নতুন অক্ষরগুচ্ছের বাম দিক থেকে দ্বিতীয় অক্ষর এবং ডান দিক থেকে প্রথম অক্ষরের মধ্যে ইংরেজি বর্ণমালার কতগুলো ওয়ার্ড আছে। তাহলে সবার ফার্স্টে যে কথাটা লিখেছে এক্সাইটেড, ই এক্স সি আই টি ই ডি, প্রত্যেকের মাথায় প্লেস ভ্যালু চাপাবো। তাহলে 5, 24, 3, 9, 20, 5, 4। এবার বর্ণমালা অনুসারে সার্বক্ষিক অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো হয়েছে। তাহলে সবার ফার্স্টে কে আসবে? 3 আসবে, তাহলে সি আসলো। তারপরে কে আসবে? 4 আসবে, ডি আসলো। একেবারে লিখি, 3, 4 আসলো, 3 হয়ে গেল, 4 হয়ে গেল। 5 দুবার আছে, 5 দুবার লিখবো। তারপরে কে আছে? 9, 9 লিখবো। তারপরে কে আছে? 20, তারপরে লেখা আছে 24। এবার কি বলে দিয়েছে? বাম দিক থেকে দ্বিতীয় অক্ষর, বাম দিক থেকে দ্বিতীয় অক্ষর মানে এইটা 4, এবং ডান দিক থেকে প্রথম অক্ষর, ডান দিক থেকে মানে এইটা, এদের মধ্যে ইংরেজি বর্ণমালার কি আছে? আমি কি বলেছিলাম? যদি এরকম দুটোর মধ্যে কথা বলে তাহলে কি হবে? বড়টা থেকে ছোটটা মাইনাস হবে। 24 থেকে 4 মাইনাস করো, স্যার 24 থেকে 4 মাইনাস করলে 20 হবে, যেটা আসবে সেখান থেকে আবার একটা মাইনাস করতে হবে, তাহলে অ্যান্সার হবে আমার 19। তাহলে অপশান সি হচ্ছে, অপশান ডি 19 হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান ডি 19 হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে চলো আজকের লাস্ট কোশ্চেন দেখা যাক, 20 নম্বর কোশ্চেন। এইটা একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে
GALS কে 7610 বলা হচ্ছে, LADS কে 0168 বলা হচ্ছে, তাহলে এই কোডে ডি এর কোড কত? এরকম কোশ্চেন বহুবার করিয়েছি, এটাকে বলা হয় কমন কোডিং। আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো GALS, এই ALS এখানেও আছে, ALS এখানেও আছে, 7610, 016, 016 এখানেও আছে, 016 এখানেও আছে। তার মানে কি হিসাবে ডিটাকে কোড করা হচ্ছে এটা তোমাদের থাকবে হোম টাস্ক। তাহলে আজকের সেশনটা আমি এখানে শেষ করছি, আজকের প্র্যাকটিস সেট আমি এখানে শেষ করছি। আশা করি তোমরা হোম টাস্ক যেগুলো দিলাম সেগুলো হোম টাস্ক করবে এবং কমেন্টে উত্তর জানাবে, এবং প্রতিটা সঠিক কমেন্টের উত্তরে আমাদের পক্ষ থেকে একটা লাইক দেওয়া হবে। আর আজকে এখানেই সেশনটা শেষ হচ্ছে, দেখা হবে নেক্সট দিন। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর রিজনিং প্র্যাকটিস করতে থাকো। আর সবশেষে বলি, জয় হিন্দ।